তো ভিউয়ার্স, যেমনটি বলছিলাম যে আজকে আমাদের আলোচনা হবে একদম পা থেকে মাথা পর্যন্ত। সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে লেগ টেস্টটা কীভাবে হয়। লেগ টেস্টার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দুই ধরনের ফটো এখানে উপস্থাপন করা হয়েছে। একটি হচ্ছে ফ্ল্যাট ফুট এবং আরেকটি হচ্ছে ফ্ল্যাট ফুট ছাড়া যে সমস্ত পা হয়ে থাকে। তো দেখা যায় যে অনেক সময় অনেকের পা একদম ফ্লোরের সঙ্গে একদম লেগে যায়, অর্থাৎ আপনার যে পায়ের তালু, সেই পায়ের তালুটা একদম ফ্ল্যাট ফুট পা। তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত পায়ে কিছু সমস্যা হয়, যেমন এরা দৌড়াদৌড়ির ক্ষেত্রে অতিরিক্ত দৌড়ালে তাদের পায়ে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার দেখা যায় অনেক সময় যে অতিরিক্ত যাদের ফ্ল্যাট ফুট পা রয়েছে তারা অনেক সময় বেশিরভাগ দৌড়াতে পারেন না, বা দৌড়াতে গেলে এখানে অ্যাক্সিডেন্টাল কিছু ব্যাপার স্যাপার থেকে থাকে। তো এক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে। তো আপনার পাটা যদি ফ্ল্যাট ফুট পা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মেডিকেলে বাদ পড়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনি এখানে আপনাকে ইনফরমেটিভ করে নিতে পারেন। আরেকটা ব্যাপারটা হচ্ছে যাদের এই যে স্ক্রিনে বামে ডানে নর্মাল এবং অ্যাবনর্মাল পায়ের আমি একটা চিত্র তুলে ধরেছি, এখান থেকে আপনারা চাইলে একটু ইনফরমেশন নিতে পারেন। তো দেখা যাচ্ছে যে যে সমস্ত লোকদের পা ফ্ল্যাট ফুট, সেই সমস্ত লোকদের পায়ে অতিরিক্ত প্রেশার পড়লে পারে সেক্ষেত্রে পায়ের ভিতরে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই ফ্র্যাকচারের কারণে অদূর ভবিষ্যতে দেখা যায় যে আর্মিতে তারা আর কন্টিনিউ করতে পারেন না বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে থাকেন। এই জন্যই প্রাইমারি মেডিকেলে এই সমস্ত ব্যক্তিদেরকে কী করা হয়, তাদের ফ্ল্যাট ফুট বেশিরভাগ ফ্ল্যাট ফুট পাওয়ালা ব্যক্তিদেরকেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জাজ করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি কোন পর্যায়ে আছেন। তো নেক্সট সেটি হচ্ছে আপনার যে ভ্যারিকোজ ভেইন, যেটা আমরা বলে থাকি। ভ্যারিকোজ ভেইন নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন যে অ্যাকচুয়ালি ভ্যারিকোজ ভেইন কেন হয়, ভ্যারিকোজ ভেইন থেকে মুক্তি পাওয়ার উপায় কী, এই সব কিছুই কিন্তু আমি আমার ওই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভ্যারিকোজ ভেইন কিন্তু এমন কোনো কঠিন জিনিস না যে যেটা আপনার কোনো দিনই ভালো হবে না। তো আপনি চাইলে ইচ্ছা করলেই ভ্যারিকোজ ভেইনটাকে ভালো করে নিতে পারেন। এবং অনেক মানুষই দেখা যায় যে প্রাইমারি মেডিকেলে বিশেষ করে বেশিরভাগ লোকজনদেরকে কিন্তু বাদ দেওয়া হয়ে থাকে ভ্যারিকোজ ভেইনের কারণে। অনেক সময় দেখা যায় যে কারো ভ্যারিকোজ ভেইন ছোটো আকারে প্রদর্শিত হয়, আবার কারো বড় আকারেও প্রদর্শিত হয়। যে সমস্ত ব্যক্তিদের ছোটো আকারে ভ্যারিকোজ ভেইন প্রদর্শিত হয় তাদেরকে বুঝতে হবে যে এই ভ্যারিকোজ ভেইনটা আপনার ভবিষ্যতে আরও কিন্তু বড় আকার ধারণ করার চান্স রয়েছে। তো যাদের ভ্যারিকোজ ভেইন আছে আমি তাদেরকে একটা বিষয় সাজেস্ট করব, যে অনেকেই মেইলের মাধ্যমে বলেন যে অ্যাকচুয়ালি ভ্যারিকোজ ভেইনটা দূর করার উপায় কী। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভ্যারিকোজ ভেইনটা দূর করার সবথেকে বড় উপায় হচ্ছে মেডিকেলি আপনাকে এটা অপারেশনের মাধ্যমে দূর করে নিতে হবে। অর্থাৎ ছোট্ট একটা অপারেশনের করলে পারি আপনার এই ভ্যারিকোজ ভেইনটা কিন্তু ডাক্তার অপারেশনের মাধ্যমে কেটে একদম বের করে ফেলে দেবেন। তো এতে করে কী হবে, আপনি যদি আর্মিতে চাকরি নাও করেন ভবিষ্যৎ জীবনে আপনার নর্মাল লাইফে এটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। ভ্যারিকোজ ভেইন ধীরে ধীরে বড় হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার বয়সের সাথে সাথে কিন্তু এটা একটা বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে, বিশেষ করে রক্ত চলাচলের ক্ষেত্রে, পায়ের পেশির মাসেল যে ফ্র্যাকচার আছে, যে মাসেল ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু এটার বড় একটা সমস্যা সৃষ্টি করে থাকে। তো ভ্যারিকোজ ভেইনওয়ালা ব্যক্তিদের জন্য আমি একটা সুসংবাদ দিতে চাই যে আপনারা ভ্যারিকোজ ভেইনটাকে মেডিকেলে ওটাকে ট্রিটমেন্ট করুন, এবং এটা অপারেশনের মাধ্যমে সবথেকে ভালো হয় সেটাকে দূর করে ফেলা বা অপারেশনের মাধ্যমে সেটাকে তুলে ফেলা। তো ভ্যারিকোজ ভেইনের মাধ্যমে যাতে আপনারা বাদ পড়তে না পারেন সেজন্য প্রাইমারিলি আপনাদেরকে মেডিকেলি ডাক্তারের পরামর্শ নিন এবং সেটাকে অপারেশনের মাধ্যমে তুলে ফেলুন। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটি কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন যে আপনার ভ্যালগাম যেটাকে আমরা বলি, অর্থাৎ বেশিরভাগ মানুষই আমাকে সবথেকে বেশি প্রশ্ন করে থাকেন যে ভাইয়া বা স্যার আমার এই পায়ের ভিতরে এতটুকু ফাঁকা আছে, অনেকে বলতেছেন ফাঁকা নেই, আবার অনেকে বলছেন যে বেশি ফাঁকা আছে। তো আমি চিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা চিত্রের মাধ্যমে দেখুন যে কোনটি নর্মাল আর কোনটি অ্যাবনর্মাল। অনেকের একদমই ফাঁকা থাকে না, আবার অনেকের দেখা যায় যে অত্যন্ত বেশিরভাগ ফাঁকা থাকে। তো এটা আসলে টেস্ট করবেন কিভাবে আপনি বাড়িতে। আপনাকে আমি একটি পরামর্শ দিই, সেটি হচ্ছে আপনি একদম সোজা হয়ে দাঁড়াবেন, একদম দুই পা একত্রিত করে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াবেন, এবং সোজা হয়ে দাঁড়ানোর পরে আপনার পায়ের গোড়ালিকে সুন্দর জায়গায় একবারে একসাথে লাগিয়ে রেখে পায়ের সামনের যে অংশটুকু আছে সেই সামনের যে অংশটুকুকে 5 থেকে 6 ইঞ্চি খুলে দিন। 5 থেকে 6 ইঞ্চি খুলে দেওয়ার পরে আপনি অলরেডি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, এবং 5 থেকে 6 ইঞ্চি খুলে দেওয়ার পরে দেখবেন যে আপনার দুই হাঁটু একসঙ্গে লাগছে কি না। আপনি চেষ্টা করবেন, আপনি এমন কোনো প্রেশার ক্রিয়েট করবেন না যে আপনার পা যাতে ফাঁকা থাকে, এরকম কোনো প্রেশার না দিয়ে আপনি নর্মালি দাঁড়াবেন, এবং নর্মালি দাঁড়ানোর পরে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার পায়ের মধ্যে ফাঁকা থাকছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ অল্প কিছু অংশ ফাঁকা থাকছে, দেখা যাচ্ছে যে সেটা নিতান্তই অল্প, তারপর আমি বলবো যে সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি রেগুলার কোল বালিশ নিয়ে ঘুমান, এবং এটা দূর করার জন্য আমি একটা ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন যে আপনার এই ভ্যালগাম দূর করার ক্ষেত্রে আপনার কী প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমত কোল বালিশ নিয়ে এবং কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করলে পারে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর যাদের অতিরিক্ত ফাঁকা আছে বাইরে তাদেরকে কিন্তু ওটাও মেডিকেলি কিন্তু ট্রিটমেন্ট করে নিতে হবে।
আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে চেস্ট টেস্ট, অর্থাৎ বুকের মাপ। অনেকের দেখা যায় যে বুকের মাপ অত্যন্ত কম দেখা যায়। যে আপনারা জানেন যে আর্মিতে বুকের মাপের যে একটা নির্দিষ্ট সীমারেখা আছে সেটি হচ্ছে 30 থেকে 32, অর্থাৎ আপনার সংকুচিত অবস্থায় 30 এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি আপনার বুকের মাপ হতে হবে। তো এক্ষেত্রে যাদের অত্যন্ত কম তাদের জন্য আসলে একটু দুঃসংবাদ, কারণ বুকের মাপটা অ্যাকচুয়ালি এই জন্য নেওয়া হয় যে আপনার যে ভেতরের যে লাঞ্চ রয়েছে অর্থাৎ ফুসফুস রয়েছে এবং আপনার যে হার্টবিট এবং আপনার যে নিঃশ্বাসের যে গ্র্যাজুয়ালি যে আপনার নিঃশ্বাসের প্রবণতা, এই প্রবণতাগুলোকে কিন্তু মাপার জন্যই বুকের মাপটা বেসিক্যালি নেওয়া হয়। যে আপনি নিঃশ্বাস নেওয়ার পরে অ্যাকচুয়ালি আপনার বুক কতটুকু স্ফীত হচ্ছে, কতটুকু প্রসারিত হচ্ছে এবং সংকুচিত হচ্ছে, এই জিনিসটা এই জন্য করা হয় যে ভবিষ্যতে যখন আপনি ফিজিক্যালি ট্রেনড আপ হবেন, যখন আপনাকে ট্রেনিং করানো হবে, তখন দেখা যাচ্ছে যে অত্যন্ত চাপ পড়বে আপনার শরীরের উপর এবং সেই চাপটাকে সহ্য করতে গেলে কিন্তু আপনার নিঃশ্বাসের ক্ষেত্রে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে নিঃশ্বাসের উপরে, অর্থাৎ নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে। তো দেখা যায় যে যাদের বুকের মাপ অত্যন্ত ছোটো হয়ে থাকে, অর্থাৎ তাদের লাঞ্চের সাইজটা অনেক সময় অ্যাবনর্মাল থাকে, অর্থাৎ একজন সুস্থ মানুষের যতটুকু থাকা প্রয়োজন ততটুকু থাকে না। তো আপনি এক্ষেত্রে অবশ্যই আপনার বুকের মাপটা ফিতা দিয়ে মেপে নিতে পারেন যে স্ফীত অবস্থায় কতটুকু এবং সংকুচিত অবস্থায় কতটুকু। আচ্ছা, নেক্সট যেটি আসছে সেটি হচ্ছে দাঁত টেস্ট। দাঁতের ব্যাপারটা নিয়ে আমি বেশ কিছু মেইল পেয়েছি, ছবি সহ। আপনারা অনেকে মেইল করেছেন আমাকে, যে অনেকে দেখা যাচ্ছে যে দাঁতে আপনারা ফিলিং করেছেন, অনেকে স্কেলিং করেছেন, অনেকে দাঁত উঠে গেছে, আবার অনেকের দাঁতে পোকা লেগেছে, অনেকের কালো কালো দাগ হয়ে গেছে যেটাকে ব্ল্যাক হোল বলা হয়। আবার অনেকের যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপর দিয়ে দাঁত উঠেছে, যেটাকে আমরা অতিরিক্ত দাঁত বা ব্যাড দাঁতও বলে থাকি অনেক সময় গ্রামের ভাষায়। তো এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কী হবে, দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাকে কিন্তু টেস্ট করা হবে। বিশেষ করে আমি বলবো যে যখন আপনার দাঁতের ফিলিং করা হয়েছে, আপনার দাঁতের হয়তো কোনো অংশ ক্ষয় হয়ে গিয়েছিল, গর্ত হয়ে গিয়েছিল, সেটাকে আপনি ফিলিং করেছেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার দাঁতের উপর দিয়ে যদি এমন কোনো দাঁত ওঠে যেটা অতিরিক্ত খারাপ লাগবে দেখতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো এরকম কিছু থাকলে অবশ্যই সেটাকে মেডিকেলি ট্রিটমেন্ট করে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তো তারপরে থাকছে যে হচ্ছে নাকের টেস্ট। কিছুদিন আগে একজন ব্যক্তি আমাকে মেইল করেছেন যে ভাই, আমি সব কিছুতেই কোয়ালিফাই করেছি, বাট নাকে অতিরিক্ত মাংস বাড়ার কারণে আমাকে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো অনেক সময় অনেকে বলে থাকেন যে আমাকে সব কিছুই ঠিক পেয়েছে, বাট বাদ দেওয়ার জন্য আমাকে বলেছে যে নাকের মাংস বেশি। তো এটা আসলে কখনোই ঠিক নয়। নাকের মাংস অ্যাকচুয়ালি মানুষের বেশি থাকে অনেক সময়, যেটা আপনি নিজে বুঝতে পারেন না। স্বাভাবিক অবস্থায় যখন থাকেন তখন বোঝা যায় না অ্যাকচুয়ালি যে আপনার নাকের মাংস বেশি না কম। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনার নাকের মাংসটা কতটুকু বেশি বা কতটুকু কম, এটা জানার জন্য প্রথমত আপনাকে আপনার নাকের ভেতরের অংশটুকু দেখতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবি সহ আমি বেশ কয়েকটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি যে আসলে কোনটা সিভিয়ার, কোনটা অবস্ট্রাকটিভ, আর কোনটা নর্মাল, আর কোনটা মডারেট। আপনার নর্মাল যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নাকের ভিতরে যে অবস্থান রয়েছে সেটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কোনটা নর্মাল। তো আপনারা দেখে নিন যে অ্যাকচুয়ালি আপনার নাকের অবস্থানটা কোন পর্যায়ে আছে। যদি নাকের মাংস বেশি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে একটাই সমাধান হচ্ছে আপনাকে মেডিকেলি এটাকে অপারেশন করে ঠিক করে নিতে হবে। তো এই বিষয়ে টেনশন করার কিছু নাই, নাকের মাংস অপারেশনের মাধ্যমে ঠিক হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে ভবিষ্যতে চোখের টেস্ট যেটা বলা হয়। চোখ টেস্ট নিয়ে অনেক সময় অনেকের টেনশন থাকে যে অ্যাকচুয়ালি আপনার চোখের যে অবস্থান, সেই অবস্থানটা কোন পর্যায়ে আছে। তো চোখের যে অবস্থান, সেই অবস্থানটা টেস্ট করার জন্য আপনাকে, যদি আপনি অবশ্যই আর্মিতে চাকরি করতে চান, তো আপনাকে কিছু কষ্ট করতে হবে, কিছু না কিছু পরিশ্রম করতেই হবে। তো সেই ক্ষেত্রে পরিশ্রমের ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এরকম একটি পেজ আপনারা নেট থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে নিন এবং সেটাকে আপনার 20-22 মিটার দূরে রেখে সেই পেজটি পড়ার চেষ্টা করুন, এক চোখ বন্ধ করে বা আর এক চোখ খোলা রাখে এরকম করে পড়ার চেষ্টা করুন। দেখুন আপনি কতটুকু পড়তে পারেন। যদি এখান থেকে 4-5 লাইন পর্যন্ত পড়তে পারেন তাহলে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি আর্মিতে ঠিক আছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি রাউন্ড লেভেলের একটা বিষয় দেখিয়েছি বিভিন্ন কালার সহ, এবং এই কালারের ভিতরে আপনার যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন অনেকেই প্রথমে বুঝতে পারবেন না যে এর ভিতরে অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সংখ্যা রয়েছে, দুইটা নিউমারাল রয়েছে, এবং এই দুইটা নিউমারালগুলো কী, অর্থাৎ দুইটা সংখ্যা কী। আবার এখানে দেখেছেন যে আরেকটা চিত্রের মাধ্যমে একটা প্রাণীর ছবি দেওয়া আছে। কী ধরনের কী প্রাণীর ছবি দেওয়া আছে এগুলো আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রাণীর ছবি দেওয়া আছে। এটা কিন্তু আপনাকে দেওয়া হবে একটা বই আকারে, এবং সেই বইয়ের ভিতরে এরকম অসংখ্য রকমের কিছু চিত্র থাকবে, সংখ্যা থাকবে, এবং সেই সংখ্যাগুলোকে কিন্তু আপনাকে অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মধ্যে কিন্তু বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কোন সংখ্যাগুলো আছে। তো আপনারা প্রাইমারিলি আমার এই ভিডিওতে যে ছবিগুলো আমি প্রদর্শন করেছি সেই ছবিগুলো কিন্তু দেখে আপনারা প্রথমত টেস্ট করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার চোখের যে লিমিট, সে চোখের লিমিট কোন পর্যায়ে বর্তমানে আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে
যে চোখের ব্যাপারে অনেক সময় দেখা যায় যে অনেকের এক চোখে একটু ঘোলা দেখেন, আরেক চোখে একটু পরিষ্কার দেখেন। তো এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে সব থেকে ভালো অপশন হচ্ছে আপনার খাবার দাবারের চেঞ্জ নিয়ে আসতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, বিশেষ করে শাকের পরিমাণটা বেশি খেতে হবে, সবুজ শাক খেতে হবে, তাহলে আপনার চোখের যে জ্যোতি সে জ্যোতিটা বাড়বে। রেগুলার দুধ খেতে হবে এবং ডিম খেতে হবে, কারণ এগুলো হচ্ছে চোখের জ্যোতি বাড়ানোর সব থেকে বড় মহা ঔষধ। আপনি মেডিকেলে যে সমস্ত ওষুধ খান সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, বাট আপনার প্রাকৃতিক যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো কিন্তু আপনাকে সেবন করতে হবে যদি আপনি আপনার চোখটাকে ভালো রাখতে চান। কারণ চোখ শুধুমাত্র আর্মিতে বা ডিফেন্স সার্ভিসের অন্য কোনো চাকরির ক্ষেত্রে আপনার নর্মাল লাইফের জন্য কিন্তু চোখটা অনেক বেশি প্রয়োজন। বর্তমান সময়ে দেখা যায় যে আপনার টেলিভিশন বা স্মার্টফোন অনেক সময় বেশিরভাগই ঘেটে থাকি, যার কারণে চোখের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় এবং চোখ বিশেষ করে বেশিরভাগ সময় কাছ থেকে দেখার কারণে চোখের যে ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের যে গামা রশ্মিগুলো আছে এই গামা রশ্মিগুলো কিন্তু আমাদের চোখের অনেক বেশি ক্ষতি করে থাকে। তো অবশ্যই আপনারা এই টেস্টগুলো বাড়িতে বসে করে নিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন পর্যায়ে আছেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে কানের টেস্ট। কানের টেস্টটা নিয়েও অনেক সময় অনেককে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ অনেকের ভিতরে কানের মধ্যে অনেক সময় অনেক সমস্যা থাকে। দেখা যায় যে অনেকের কানের মধ্যে অনেক ময়লা থাকে এবং যেই ময়লার কারণে অনেক সময় তারা শুনতে পান না। আবার অনেকের দেখা যায় যে অযত্নে নিজের কানকে কখনোই পরিষ্কার করেন না, যার কারণে এটা আসলে শুনতেও একটু খারাপ লাগে যে কানটাকে পরিষ্কার না করার কারণে তাদের দেখা যায় কানের মধ্যে অনেক সমস্যা থাকে। এমনও হয় মাঝে মাঝে দেখা যায় যে একজন ক্যান্ডিডেটকে টেস্ট করা হচ্ছে, বাট তার সব কিছুই ঠিক আছে, বাট কানও ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কানের মধ্যে অতিরিক্ত ময়লা। তখন মেডিকেল অফিসাররা কী করেন, তাদের প্রতি বিরক্ত হয়ে অ্যাকচুয়ালি তাদেরকে বাদ দিয়ে দেন। তো আমি এক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনারা এক্ষেত্রে বিষয়টি মাথায় রাখবেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আপনারা অনেক সময় আমাকে বেশিরভাগ সময় কমেন্টসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানান যে আপনার হাত ঘামতেছে। অনেক সময় দেখা যায় যে অনেকেরই হাত ঘামে। তো আপনারা এতটুকু জেনে রাখবেন যে হাত ঘামার কারণে কিন্তু অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়, যদিও এটা একটা লেম ব্যাপার, বাট এটার কারণে কিন্তু অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়। তো যারা হাত ঘামে তাই হাত ঘামাটা আসলে কীভাবে দূর করবেন? হাত ঘামাটা অ্যাকচুয়ালি এটা একটা হরমোনজনিত ব্যাপার। এখানে রক্ত চলাচলের ব্যাপার স্যাপারের উপর অনেক সময় নির্ভর করে। তো আমি এক্ষেত্রে একটা জিনিসই বলবো যে আপনারা যদি অতিরিক্ত পরিমাণে হাত ঘামে, কম পরিমাণে হাত ঘামলে সেটা কোনো ব্যাপার না, বাট অতিরিক্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে হাতের তালু কী পরিমাণ ঘেমেছে। তো এরকম যদি কারো হাত ঘামার অভ্যাস থাকে তাহলে আমি তাকে বলবো অবশ্যই মেডিকেলে আপনি ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, কারণ মেডিকেলি ট্রিটমেন্টের মাধ্যমে হাত ঘামাটা কিন্তু ভালো করা সম্ভব। এক্ষেত্রে আপনি একটা বিষয়ে একজন মেডিকেল কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, সেটি হচ্ছে যারা স্কিন বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আপনি কথা বলে নিতে পারেন। তো তারা এই বিষয়ে আপনার একটা সুন্দর সলিউশন দিতে পারবে, কারণ মেডিসিন এক্ষেত্রে কিন্তু আপনার একমাত্র সহায়ক উপাদান হিসেবে কাজ করবে। আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটি আছে সেটি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিনে বা অনেক ফাটা দাগ থাকে, অনেকের তিল থাকে, অনেকের আঁচিল থাকে, এরকম অনেক রকমের কিন্তু স্ক্রিনে অনেক রকমের দাগ থাকে। অনেকে ইচ্ছা করে আবার ব্লেড দিয়ে কাটেন বিভিন্ন সময়। দেখা যায় আমরা জানি যে বাংলাদেশের অনেক বিশেষ করে কিশোরদের মধ্যে এই সমস্ত সমস্যা বেশি দেখা যায়। তো যেহেতু এটা একটা ডিফেন্সিভ ব্যাপার, এখানে সব কিছুই টেস্ট করা হবে, তো এক্ষেত্রে আপনার এই সমস্ত জিনিসগুলোর কারণে কি আপনাকে অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেওয়া হবে কিনা সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। এখন ব্যাপার হচ্ছে যে যাদের চামড়াটা বা যাদের স্কিনটা অতিরিক্ত ফেটে গেছে বা দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল হয়ে গেছে এবং সেখান থেকে ভবিষ্যতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, যে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অলরেডি সেখান থেকে বাদ দিয়ে বা রিজেক্ট করে দেওয়া হবে। কেননা আর্মিতে অতিরিক্ত পরিমাণে লোক যখন মেডিকেল করার জন্য যায় তখন সেখানে একটাই টেন্ডেন্সি থাকে যে কী করে আপনাকে বাদ দেওয়া যায়। তো এক্ষেত্রে সামান্য কিছু কারণে অনেক সময় বাদ দেওয়া হতে পারে, বাট একটা বিষয় লক্ষণীয় যে সেক্ষেত্রে আপনার সব কিছুই ভালো আছে, বাট সামান্য দেখা যাচ্ছে যে স্ক্রিনে কিছু কিছু আঁচিল রয়েছে বা কিছু বড় বড় তিল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে না। আমি একটা জিনিস বলবো যে কিছু চুলকানি টাইপের বা আদার্স এরকম স্ক্রিনজনিত যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিলেকশন করা হবে। জন্মগত কোনো বিষয়ে দাগ থাকলে সেটা অন্যরকম ব্যাপার, বাট কেটে বড় বড় দাগ হয়ে গেছে এই সমস্ত কারণে কিন্তু বাদ দেওয়া হবে না। তো আর পরবর্তী যে আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা। বা আপনারা জানেন যে এই সমস্ত যোগ্যতার পরেও এগুলো একটা শারীরিক যোগ্যতা, এছাড়া আপনার শারীরিক শক্তির যে একটা যোগ্যতা সেটি কিন্তু আপনার সময় টেস্ট করা হয় অনেক সময়, যার কারণে দেখা যায় যে আপনি আসলে কতটুকু দৌড়াতে সমর্থ। একটা ছোটোখাটো দৌড় দেওয়ানো হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে কীভাবে আপনি দৌড়াচ্ছেন, আপনার দৌড়ের স্টেপগুলো কেমন, এই স্টেপের উপরে কিন্তু ডিপেন্ড করে অনেক সময় যে অ্যাকচুয়ালি আপনি ভবিষ্যতে কতটুকু কন্টিনিউ করতে পারবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। দেখা যায় যখন আবার লোক নেওয়ার যে কোয়ালিটি বা লোক নেওয়ার যে অ্যাভারেজ যে সংখ্যা, সেই সংখ্যাটা যখন আছে 10 জন বা সিলেকশন করা হয়ে গেছে 100 জন, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ছোটোখাটো ব্যাপারে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো একটি বিষয়ও আপনাদের এখানে অবহেলা করা উচিত হবে না, একটি বিষয় ছেড়ে দেওয়া ঠিক হবে না। প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এবং গুরুত্বের সাথে নিতে হবে। প্রয়োজনে আপনি বাড়িতে ফিজিক্যাল এক্সারসাইজ করুন, নিজেকে ফিট করে গড়ে নিন, প্রত্যেক দিন একটু হালকা পাতলা দৌড়ান এবং পুশ আপ দেওয়ার চেষ্টা করুন। বেশিরভাগ পুশ আপেই দেখা যায় অনেক সময় বেশিরভাগ লোকজনই ফেল করে যায়। পুশ আপের যে কোয়ালিটি আছে সুন্দরভাবে কোয়ালিটি অনুসারে পুশ আপ দিন। আপনারা জানেন যে সব ধরনের পুশ আপ কিন্তু গ্র্যান্টেড হয় না, পুশ আপের কিছু আলাদা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আপনি পুশ আপ দেওয়ার চেষ্টা করুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে
আপনার শরীর যদি অত্যন্ত মোটা হয়ে থাকে বা অত্যন্ত ভারী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনাকে চেষ্টা করতে হবে ওজনটা সুন্দরভাবে লিমিটের মধ্যে রাখার জন্য। ওজন এবং হাইটের যে মেজারেবল যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট সম্বলিত আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে কত উচ্চতার জন্য কতটুকু ওজন দরকার পড়বে সেটা কিন্তু এই চ্যানেলে এরকম একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যৌনাঙ্গ এবং মলদার টেস্ট। এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টেস্ট এবং এই টেস্টের জন্য বেশিরভাগ মানুষকে কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়। সেটা যে